বাড়িতে গিয়ে দেখি ঘরের ভিতর থেকে তেমন কোন আওয়াজ আসছে না। ছুটি করে ভিতরে গিয়ে দেখি রিয়া এক কোনায় একটা চেয়ারে বসে আছে। একবার রিয়ার দিকে তাকিয়ে ভিতরে চল কার গেলাম, খালি গায়ে অপরিচিত একটা মেয়ের সামনে কিভাবে দাঁড়িয়ে থাকবো। কাপড় পরতে লাগলাম। এর মাঝে আপু ভিতরে এসে বলল, কিরে লাদেন, রিয়া এত সকাল সকাল আমাদের বাসায় কেন আসছে? আমি আপুর দিকে তাকিয়ে বললাম, মেয়ে কি জানি, তুই রিয়াকে বল না এখানে কেন আসছে। ও আমি রিয়াকে বলবো না, আসছে তো তোরে খুঁজে। ভাবলাম তুই হয়তো কিছু জানিস। দেখ আপু, মাথা গরম করিস না, আমার সাথে রিয়ার ভালো করে পরিচয় হয় নাই পর্যন্ত, তাহলে আমি কি করে বলবো আমাকে খুঁজে কেন আসছে। আচ্ছা বুঝলাম, এখন গিয়ে কথা বল, সেই কখন থেকে বসে আছে তোর জন্য। আমি বিছানার উপরে বসে বললাম, আপু আমাকে কিছু খেতে দে, শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে। আপু আমার মাথায় মুখটা হাত দিয়ে বলল, সত্যি করে বল তো তুই এতদিন কোথায় ছিলি? সন্দেহ করিস আপু আমাকে চোখ রাঙিয়ে বলল, মিথ্যা কথা বলিস আমার সাথে। যখন থেকে তুই এখানে আসলি তখন থেকেই তরে দেখছি কেমন কেমন করতে। আমি বুঝে গেছি তোরও কিছু একটা হয়েছে। বুঝলাম আপু সবকিছু বুঝে গেছে যে আমি অফিসে ছিলাম না। আমি ভাই মিথ্যা কথা বলে বেশিক্ষণ থাকতে পারি না, সবাই আমাকে কিভাবে যে ধরে ফেলে বুঝি না। আপু জোরে ধমক দিয়ে বলল, আমি তরে কি বলছি? আচ্ছা বোন, সব বলবো, আগে আমাকে কিছু খেতে দে। আচ্ছা তাহলে তুই বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। এটা বলেই আপু চলে গেল। বসে বসে চিন্তা করছি, এটাই কি সেরিয়া, যার ভিতরে কোন মায়া দয়া নাই? কিন্তু একে দেখে তো আমার এমন লাগছে না, কি শান্তশিষ্ট হয়ে বসে আছে। কি স্যার, আপনার জন্য কি আমার আরো অপেক্ষা করতে হবে? বলেন তাহলে অপেক্ষা করি। রুমের ভিতরে ঢুকে রিয়া এই কথাটা বলল। আমি মাথা উঁচু করে ওর দিকে তাকিয়ে বললাম, আমি আপনাকে অপেক্ষা করতে বলছি, আর হঠাৎ করে আমাকে দিয়ে আপনার কি দরকার? দরকার আছে দেখেই তো আসছি। আসছেন ভালো কথা, এখন বলেন আমাকে দিয়ে আপনার কি দরকার? বসতে পারি তোমার পাশে? কি ব্যাপার, রিয়া হঠাৎ আমার পাশে বসতে চাইছে কেন? দাঁড়িয়ে নাকি কোন ভাবে ও আমাকে বোকা বানাচ্ছে? আমি ভাই এতটাও বোকা না যে ওর ফাঁদে পা দিব। তাই রাগ দেখিয়ে বললাম, আমার পাশে কেন বসবেন? জানকে নাকে আপনাকে তো বোকার প্রপোজ করতে চাইছিল, তার কাছে যান। আর কি বলছিলেন সেই দিন? আমি একটু সুযোগ পেয়ে মাথায় উঠে গেছি। আমাকে দিয়ে যদি আপনার দরকার না হয় তাহলে আসলেন কেন? আর আমি তো ফাউল একটা ছেলে, আমাকে দিয়ে আপনার কোন দরকার পড়তে পারে? আমার মনে হয় না। রিয়া মন খারাপ করে বলল, আসলেই সেদিনের জন্য আমি অনেক অনেক সরি। ভাবছিলাম ছেলেটা আমাকে প্রপোজ করবে, আর আমারও ওকে অনেক পছন্দ হয়েছিল, তাই মাথা গরম করে তোমাকে হয়তো চড় দিয়ে দিয়েছি। এজন্য আমি সত্যি অনেক অনেক সরি। না থাক ম্যাডাম, আপনার সরি বলতে হবে না, বড়লোক মানুষ আপনি। আর যার জন্য আমাকে মারলেন, আপনার নতুন বয়ফ্রেন্ড কোথায়? সে নিয়ে আসতেন সাথে করে। আরে ওই শালার কথা আর বল না, শালা মেয়ে দেখলেই প্রপোজ করে দেয়। অনেকগুলো গোফ আছে ওর, তাই জায়গা মতো মেরে চলে আসছি। তা কি নিয়ে কথা হচ্ছে তোমাদের? আপু খাবার হাতে নিয়ে রুমে ঢুকতে ঢুকতে বলল। আমি দাঁড়িয়ে আপুর কাছ থেকে খাবারগুলো নিয়ে বললাম, এত দেরি করলি কেন? আমার অনেক ক্ষুধা পেয়েছে, আজকে 3 দিন ধরে আমি কিছু খাই নাই। এটা বলেই মুখে হাত দিয়ে দিলাম। ধুর, কি বলতে কি বলে ফেললাম। আপু ছোট ছোট চোখে আমার দিকে একবার তাকিয়ে বলল, 3 দিন ধরে কিছু খাস নাই মানে? এর মাঝে রিয়া আমার শরীরে হাত দিয়ে কি জানি দেখলো। আমি তাড়াতাড়ি ওর হাতটা সরিয়ে দিলাম। এখন আমি পুরোপুরি ভাবেই বিশ্বাস করেছি এটাই সেরিয়া, তার মানে মিমের হাজবেন্ড আর রিয়া মিলে এসব করে। আগে কিছু প্রমাণ জোগাড় করি, তারপর কাউকে ছাড় না আমি। সবাইকে এক এক করে বুঝিয়ে দিব খারাপ কাজ করার ফল। রিয়া এবার জোরে বলে উঠল, লাদেন তোমার শরীর এতটা পরিমাণের ঠান্ডা কেন? আর আমি তো জানি এখন যেই গরম পড়ছে, এই গরমে একজন সাধারণ মানুষের শরীর এমন ঠান্ডা কখনোই হতে পারে না। আমার মনে হয় তুমি আমাদের কাছে কিছু লুকাচ্ছ। আর সেদিন বাইক রেখে তুমি কোথায় চলে গেছিলে? আমরা কত খোঁজাখুঁজি করলাম তোমাকে। আমি আপুকে ইশারা করে বললাম, আপু একটু বাহিরে জানা। আপু আমার কথা মতো চুপচাপ বাহিরে চলে গেল। আমি এবার রুটি মুখে দিয়ে বললাম, আপনি আমারকে যে আপনাকে আমার সব কথা বলতে হবে। এখন চুপচাপ এখান থেকে চলে যান, বিরক্ত করবেন না আমাকে প্লিজ। মান হয়ে গেছে না তোমার খুব? না মানো হবে কেন? যেভাবে আমাকে প্রশ্ন করা শুরু করছেন না, মনে হচ্ছে যেন আপনি আমার বিয়ে করাবো। এটা শুনে রিয়া কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে পরে রইল। একটু পর আমার পাশে বসে আমার থালা থেকে রুটি মুখে দিয়ে বলল, আমি তো জাস্ট জানতে এসেছি তুমি এতদিন কোথায় ছিলি। ভাবছিলাম আমি চড় দেওয়ার কারণে তুমি রাগ করে কোথাও চলে গেছো, এজন্য আমার মনের ভিতরে একটা ভয় কাজ করছিল। তাই তো আমি তোমার খুঁজে এত সকাল সকাল এখানে চলে আসলাম।
সত্যি সেই দিন তোমার সাথে আমি বাজে আচরণ করছি, তোমাকে চড় দেওয়াটা আমার ঠিক হয় নাই, এজন্য আমি মাফ চাইছি। সরি। রিয়ার হাতে থালাটা দিয়ে বললাম, আগে কিছু খেয়ে নেন। আমিও আসলেই সরি, কিন্তু সেই দিন আপনি আমার গালে চড় দেওয়ার কারণে আমার অনেক রাগ হয়েছিল জানেন। আমি তো একটু মজা করতে গিয়ে এসব কথা বলেছি, আর আপনি দিলেন আমাকে মেরে। বলছি তো আমি, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। আর কখনো তোমার সাথে আমার এমন হবে না। এমন হবে না তাই তো, আর হলেই বাকি। আমি তো এটা বলি আর জীবনে যেন আপনার সাথে আমার দেখা না হয়। মেয়েদের মন কখন যে কি করে বসে ওরা নিজেই জানে না, এতটাই পরিমাণের খারাপ আমি। হঠাৎ করে রিয়ার পেটর উপর আমার নজর পড়ল। আহা কি সুন্দর, দেখে তো লোভ লেগে গেল। মেয়েদের পেট যে এতটা সুন্দর হয় সেটা আমি আগে জানতাম না। আর যে এক বউ ছিল আমার, রবর দিকে তো একবার ভালো করে তাকিয়েই দেখতে পারি না, তখন তো সারাক্ষণ টাকার চিন্তা থাকতো। আসলে সব দোষ আমার, আমি নিজেই তো মিতুকে ঠিকমতো সময় দিতে পারি নাই, কিন্তু ও তো নিজেকে একটু কন্ট্রোল করতে পারতো না। থাক এসব কথা আর না বলি। রিয়া শাড়ির আঁচল দিয়ে পেট ডেকে দিতেই মুখ দিয়ে আপনি আপনি বের হয়ে গেল, থাক না এভাবে, আর একটু দেখি। খুব সুন্দর। রিয়া একটু খাবড়ে গিয়ে বলল, মানে কি বলেছেন আপনি? সুন্দর মানে? রিয়ার কথায় আমার হুঁশ আসল, তাড়াতাড়ি বলে উঠলাম, আরে কিছু না, এমনই বললাম। তাহলে ভালো, এখন চলেন আমাদের বাসায়, বাবা আপনাকে আমার সঙ্গে নিয়ে যেতে বলছে। তোমার আপু কি চলে আসছে রিয়া শ্বশুর বাড়ি থেকে? আমরা তো একসাথে এসেছি। একসাথে এসেছি মনে, তুমি কি তোমার আপুর সাথে ছিলে নাকি? কেন আপনি না সেদিন আমার সাথে আপুর শ্বশুরবাড়ি গিয়ে কথা বললেন, আর এখানেই ভুলে গেলেন? বুঝলাম না ভাই কিছু। ওরে, তাহলে এটা কি শ্রী রিয়া না? রিয়া যদি এতদিন ওর বোনের সাথে থাকে, তাহলে সেই দিন আমার নিজ চোখে দেখা মেয়েটাকে ছিল। এই রিয়ার সাথে আবার ওই রিয়ার কোন সম্পর্ক নেই তো? আরে না, এটা কোনভাবেই হতে পারে না। ওরা ওর কাছে বললেই তো আমি সবকিছু জানাতে পারি। রিয়া কি সত্যি ওর আপুর বাসায় ছিল? এই জেমি লাদেন সাহেব, আপনি একটু পর পর কি চিন্তা করেন? কিছু না। তাহলে চল তোমার বাবার সাথে দেখা করে আসি। চলেন। সেই কখন থেকে যে আপনার জন্য আমি অপেক্ষা করছি, কিন্তু আপনার কোন খোঁজ খবরেই নাই। রুম থেকে বের হতেই আম্মু বলল, কিরে লাদেন কই যাস? এই তো আম্মু, রিয়ার সাথে একটু ওদের বাসায় যাব। ওর বাবার নাকি আমাকে দিয়ে কি এক দরকার আছে। পিছন থেকে আপু বলল, তাড়াতাড়ি চলে আসবি। রিয়াকে নিয়ে হেঁটে হেঁটে বাগান দিয়ে যেতে যেতে বললাম, এই গ্রামের পরিবেশ আমার কাছে খুব ভালো লাগে জান তুমি রিয়া। আমারও অনেক ভালো লাগে, এজন্য এক মাস পর পর আমাদের গ্রামের বাড়িতে আসি। আচ্ছা রিয়া, তোমাকে একটা প্রশ্ন করব। কর। তোমার কি কোন যমজ বোন আছে? এটা বলতেই রিয়া আমার দিকে একটু সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে বলল, না কেন? আর হঠাৎ এই কথা বললে কেন? আরে না, এমনই বললাম। বলছি তোমায় কোন যমজ বোন থাকলে খুব ভালোই হতো, তাই বলছি আর কি। ওকে বুঝতে দিলাম না যে আমি কি বলতে চাইছি। রিয়ার সাথে ভালো মন্দ কিছু কথা বলতে বলতে রিয়াদের বাসায় চলে সলাম। কলিং বেল বাজতেই রিয়ার আম্মু এসে দরজা খুলে দিল। আমি ওনাকে দেখে সালাম দিয়ে ভিতরে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর আঙ্কেল হাতে করে আপেল মুখে দিয়ে খেতে খেতে বলল, তোমাকে আমি কত ভালো মনে করতাম, আর তুমি সেদিন আমাদের সবাইকে টেনশনে রেখে চলে গেছো। একবার তো কাউকে ফোন করে কিছু বলতে পারতে নাকি? আসলেই অনেক অনেক সরি আঙ্কেল। বর্ষ ইমার্জেন্সি কল করে বলছে তাড়াতাড়ি না গেলে আমার চাকরি চলে যাবে। এতদিনের চাকরির মায়াকো প্রশ্ন ইকার আর ছাড়া যাই বলেন, তাই সবকিছু ফেলে চলে গেছিলাম। আর আপনার বইটা আনিয়েছেন কাউকে দিয়ে? তোমাকে খুঁজতে গিয়ে দেখি রাস্তার মাঝখানে বই পড়ে আছে। আর এমন চাকরি করা লাগবে না, এটা বাদ দাও। আমার অফিসে দাও। প্রশ্ন উকারকে পড়ে স্বাধীনতা মতো চাকরি করতে পারবে, কেউ তোমাকে কিছু বলার সাহস পাবে না। পিছন থেকে রিয়া বলে উঠল, কার চাকরি চলে যাচ্ছে বাবা? এই তো মা লাদেনের কথা বলছি। ও না গেলে নাকি ওর চাকরি চলে যেত? আমাদের অফিসে যেই পদটা খালি আছে না, ওটা লাদেনকে দিয়ে দে। আরে না আঙ্কেল, লাগবে না। যদি চাকরি ছেড়ে দেই তাহলে বলল। রিয়া মুচকি হাসি দিয়ে বলল, চাকরি থাকলে তো ছাড়বে। আঙ্কেল রিয়ার দিকে তাকিয়ে বলল, কি বললি মা? বুঝলাম না কিছু। রিয়া, বুড়ো হয়ে যাচ্ছ না বাবা তুমি, তাই এখন কিছু বুঝবে না। আর লাদেন, তোমার যদি সময় থাকে আমার সাথে ছাদে চল, আমার তৈরি করা ফুলের বাগানটা দেখাবো। আঙ্কেল আপনি তাহলে থাকেন, আমি উপরে আছি। ওকে যাও, তবে আমাদের বাসা থেকে একসাথে খাবার দাবার করে যাবে কেমন? আচ্ছা ঠিক আছে আঙ্কেল। উপরে যেতে যেতে রিয়া বলল, মিতুকে ডিভোর্স দিয়ে দিছেন? মিতুকে? আর কার কথাই বা বলেছেন? আর না চিনি, বান করতে হবে না। আমি তোমার আপুর কাছ থেকে সবকিছু শুনে ফেলছি। উনি আমাকে সব বলছে।
ও তাহলে সবকিছু জেনেই গেলে? তাহলে শুন ডিভোর্স দেওয়া হয় নাই, তবে খুব শীঘ্রই দিয়ে দিব, দেখি আগে কি হয়। এই পরকিজ নুক্তা আকার রপরের যদি ও আপনার কাছে ফিরে আসতে চাই তাহলে গ্রহণ করবেন। গ্রহণ করব না মানে? অবশ্যই গ্রহণ করব, তবে ও যখন আসবে না ঘর থেকে লম্বা ছুরিটা দিয়ে ওকে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিয়ে পরে আমি জেলে চলে যাব। ঠিক এভাবেই গ্রহণ করব। পরকীয়া জিনিসটাই অনেক খারাপ, কিন্তু মেয়েরা তো এটা বুঝে না, লুকিয়ে আর কয়দিন এসব করবে। মনের রেখ ধরা পড়লে কিন্তু জামিন নাই। কেন অন্য মেয়েরা যদি এক স্বামীতে আসক্ত থাকতে পাও, আকার রে তুমি রমিলা মেয়ে কেন পারবে না? তুমিও তো মেয়ে, ও তো একটা মেয়ে, তফাতে শুধু ভালোবাসায়। যারা ভালোবাসা না বুঝে তারাই এসব কাজ করে। ফরিয়া, তুমি খুব সুন্দর কথা বললে। আর এগুলো কি তোমার লাগানো ফুল গাছ নাকি? ছাদের এক কোনায় সুন্দর করে সাজানো অনেকগুলো ফুল গাছ রাখা আছে। খুব সব আমার লাগানো ফুল গাছ। আমি না থাকলে আমাদের বাসার কাজের বুয়া এগুলো দেখে, আর আমি তো মাঝে মাঝে আসি। ফুল এখানের সবকিছু মিলি পরে আমার কাছে পরিবেশটা অন্তত ভালো লাগছে। লাদেন আমার দিকে একবার তাকিয়ে একটা সত্যি কথা বলবে। রিয়ার কথা শুনে আমি ওর চোখের উপর তাকালাম, কিন্তু একটু পরেই চোখ সরিয়ে নিলাম। কেমন জানি একটা মায়া কাজ করছে আমার। রিয়ার চোখের জাদু আমাকে কাছে টানছে। যতবারই আমি ওর কাছে আসছি কেমন জানি অন্য রকম একটা ফিলিংস হচ্ছে আমার। ধুর, আমি এসব কি চিন্তা করছি? কোথায় আমি, আবার কোথায় ও? আবার আমি একটা বিয়ে করেছি কি রেখে যে কি চিন্তা করি না আমি মাঝে মাঝে। কি হলো, চোখ সরিয়ে দিলে কেন? এমন এই বল, তুমি কি বলতে চাও? এই 3 দিন তুমি কোথায় ছিলি? আমি একটু জানতে চাই। সত্যি জানতে চাও? তাহলে শুন, এই 3 দিন আমি আমার এক ফ্রেন্ডের বাসায় ছিলাম। আমি দেখতে চেয়েছিল আমি না থাকলে কার কার খারাপ লাগে আমার জন্য। আর বিশেষ করে ওর বিয়ের দাওয়াত ছিল, তাই সবকিছু রেখে সরাসরি ওর বিয়েতে চলে গেলাম। মজা করতে করতে কিভাবে যে দিন চলে গেল বলতেও পারি না। তবে বিয়ে বাড়ি থেকে আমার ফোনটা হারিয়ে গেছে, এজন্যই তো আমাকে কল দিয়ে কেউ লাইনে পাচ্ছে না। রিয়া আবার হতাশ হয়ে আমার দিকে তাকিয়ে বলল ও। মনে মনে বললাম, রিয়া আমার কাছ থেকে কে কি জানতে চাইছে? আরে ভাই, আমার মাথা এখন কাজ করছে না, এই রিয়াটাই কে? আর দুইজন রিয়া দেখতে তো একদম হুবহু হতে পারে না, একটু হলেও তো ব্যবধান থাকতে পারে না ওদের মাঝে। কিন্তু আমি কাকে দেখে কাকে রিয়া বলবো? আমাকে সবকিছু জানতে হবে। মিয়া আবার কি ভাব? কিছু না রিয়া। আচ্ছা, আমি তাহলে আজকে আসি কেমন? লাদেন, কিছু বলবে কি আবার রিয়া? খু বলার জন্যই তো এখানে নিয়ে আসছি। খু, তাহলে বল কি বলবে? রসে ই কখন থেকে কি বলতে চাও আমি দেখছি, কিন্তু বল না। আমাকে বল, এখানে চল, ওখানে চল, যা বলার দরকার তোমার সরাসরি বলে দিলেই তো পার। এত মনের ভিতরে চেপে রাখতে হবে না। আচ্ছা লাদেন, মনে করে হঠাৎ করে তোমাকে কটা মেয়ে প্রপোজ করছে, তুমি কি তাকে না করে দিবে? আমি হাসতে হাসতে বললাম, আমাকে আবার মেয়ে প্রপোজ করবে রিয়া? তোমার কতটা শুনে আমার অনেক হাসি পেয়েছে। যেই মেয়ে জানবে না আমার একটা ছিল বউ আগে, সে আর কোন জন্মেই আমাকে প্রপোজ করবে না। একটা বিয়ে করলে কি হবে? তোমাকে দেখে এখন যে কোনো মেয়ে প্রেমে পড়ে যাবে। থাক, আর মজা করতে হবে না। আজকে কাল বলে এভাবে মজা নিচ্ছ না। আরে মজা করব কেন? সত্যি বলি, কোন একদিন না তোমাকে একটা মেয়ে প্রপোজ করবে তখন কিন্তু তাকে তুমি ফিরিয়ে দিও না। আগে থেকেই তোমায় আমি বলে রাখছি। ধুর রিয়া, তুমি আমার সাথে ফাজলামি করা শুরু করছো। রিয়াকে রেখে আমি হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। পিছন থেকে রিয়া বলল, লাদেন, আমি কিন্তু আর 2 দিন পর এখান থেকে চলে যাব। এর আগে তুমি একটা সুসংবাদ পাবে, নয়নে হয়তো দুঃসংবাদ। দুইটা তো যে কোনো একটা তুমি বেছে নিও কেমন? আমি আর দাঁড়ালাম না। তবে রিয়ার কথা বলায় আমি কেমন জানি একটা গন্ধ পাচ্ছি। মনে হচ্ছে ও আমার সাথে মিথ্যে কথা বলছে। কিভাবে যে এখন কি করব কিছুই বুঝতে পারছি না। রিয়ার আপুর রুমে গিয়ে টুকা দিতেই দুলাভাই এসে দরজা খুলে দিল। মনে রিয়ার আপু, রজামাই। আমি ওনাকে ভালো মন্দ জিজ্ঞেস করে রিয়ার আপুর কাছে গেলাম। রিয়ার আপু আমাকে দেখে বলে উঠল, তো লাদেন, তুমি হঠাৎ করে কোথাও হয়ে গেছিলে? আর বলিয়েন না আপু, একটু দরকার ছিল, এজন্য সবকিছু ফেলে তাড়াতাড়ি যেতে হয়েছে। কি এমন দরকার ছিল হু তোমার? সবাইকে টেনশনে রেখে তুমি হঠাৎ করেই উধাও হয়ে গেলে। এই তো আপু, অফিসের কিছু কাজ ছিল। এখন তোমার কাছে আমার একটা প্রশ্ন ছিল আপু। হু বলে ফেল। আমি চলে যাওয়ার পর কি রিয়া তোমাদের বাসায় ছিল? মনে ও কি অন্য কোথাও গিয়েছিল তোমাকে রেখে? আপু আমার এই প্রশ্নটা শুনে একটু চমকে গেল। তার মানে বুঝলাম আপু রিয়ার বিষয়ের সবকিছু জানে কিন্তু আমাকে বলবে না। তো আমাকে না বললে কি হবে? আমি সবকিছু খুঁজে বের করবই। আমি আবার বললাম, আপু আমি কি বলছি বুঝলে তো? না বুঝার কি আছে?
রিয়া তো আমার সাথে আমার শ্বশুরবাড়ি ছিল, আর আমরা তো একসাথেই আসছি। কেন বলতো? আমি বুঝে গেলাম আপু কখনো সত্যি কথা বলবে না। ওনার চোখের ভাষা বলছে এক কথা, আর উনি বলছে অন্য কথা। বললে আর কি বা হবে? আর কিছু না বলে চুপচাপ নিচে নেমে গেলাম। সবাই আমাকে কেমন জানি মিথ্যা কথা বলছে। এই মুহূর্তে হসন্ততে আঙ্কেল ডেকে বলল, লাদেন বাবা খেয়ে যাও। না আঙ্কেল, আমি সকালের নাস্তা খেয়ে বাসা থেকে বের হয়েছি, আর আমি আসি আঙ্কেল, ভালো থাকবেন। এই বলে আর দাঁড়ালাম না, সরাসরি বাসা থেকে বের হয়ে গেলাম। চিন্তা ভাবনা করছি 1-2 দিনের ভিতরে ঢাকায় চলে যাব। বাসায় বসে বসে কি এখন খোঁড়ার ঘাস কাটবো? একটা চাকরি তো খুঁজতে হবে। সেই দিন শিক্ষকের একটা নিয়োগ চোখে পড়ল, ভাবলাম আবেদনটা করেই ফেলি, চেষ্টাই তো করা লাগবে নাকি। বাট মুক্তা রসই কাটতে গিয়ে শুনলাম আপু বলছে বিকালে নাকি তোমাকে দেখতে আসবে। তাই আপুকে জিজ্ঞেস করলাম, আপু পাত্রটা কেড়ে? আসলেই তো দেখতে পারবি না। এর মাঝেই আম্মু এক গাদা রাগ নিয়ে আমার হাতে কতগুলো পিঠা ধরিয়ে দিয়ে লল নেখা, জীবনের খাওয়া খা। কত করে বললাম বাবা এই মেয়ের থেকে যতটা সম্ভব দূরে থাকতে পারিস, কিন্তু না, আমার কথা একদম শুনে নাই। থাক, তুই তোর মতো যা ইচ্ছা হয় তাই কর। এটা বলেই আম্মু ভিতরে চলে গেল। আমি আপুর দিকে তাকিয়ে বললাম, কি হয়েছে যে আপু মাই ডিয়ার মমের? কি হয় না মিম এসে তরে পিঠা দিয়ে গেল দাঁড়ি, এজন্য আম্মু তোর উপর রাগ করে আছে। আমি আর কিছু না বলে কিচেনে গিয়ে আম্মুকে পিছন থেকে জড়িয়ে ধরে বললাম, আম্মা আজকে আমাকে একটা সত্যি কথা বলবে। তুমি মিমকে দেখতে পার না কেন জানতে পারি? আম্মু আমার দিকে ফিরে এবার আস্তে করে আমার গালে হাত দিয়ে বলল, কখনো তো এই আম্মুর মনের কথা বুঝতে চাইলি না। আমি তো তোর ভালোর সব কিছু করি। তোর মিমের সাথে যখন সম্পর্ক ছিল তখন মিম অন্য কারোর সাথে প্রেম করত। ও তো শুধুমাত্র তোর সাথে অভিনয় করেছে প্রেমের। আমি একদিন দেখে ফেলি মিম নদীর পাড়ে একটা ছেলের কোলে মাথা রেখে শুয়ে আছে। আকারকে হয়তো দেখতে পারে নাই, এজন্যই তো আমি সবসময় তোকে ওর থেকে দূরে রাখতে চেষ্টা করছি। আমি চাই না আমার ছেলেকে কেউ কষ্ট দেখ। সত্যি আম্মু মিম এমন করছিল, তবে কি আমি তোরে মিথ্যা কথা বলছি? এখন তো ওর বিয়ে হয়ে গেছে, চাইলে তুই ওকে বলে জিজ্ঞাসা করতে পারিস সত্যি কি ও তোর সাথে প্রেম করত নাকি অন্য কারো সাথে। সে না হয় বুঝলাম আম্মু, কিন্তু এখন তো ওর বিয়ে হয়ে গেছে, এখন কেন ওকে দেখতে পার না? ওর স্বভাব চরিত্র আমার কাছে মোটেও ভালো লাগে না, তাই দেখতে পারি না। এখন আর কোন প্রশ্ন আছে তোর? না আম্মু, আর শুনলাম নাকি বিকালে তোমাকে দেখতে আসবে। তো বাবা দাঁড়ি, এজন্যই তো এসব আয়োজন। তুবা ভিতরে ঢুকে বলল, তোমরা সবা কি খুব খারাপ? আমাকে তাড়ানোর জন্য এসব প্ল্যান করেছ না? থাক, আমি তো এখন বড় হয়ে গেছি না। আম্মু তুবার মাথায় হাত দিয়ে বলল, তুমি এখন বড় হয়েছে মা, আমাদের উচিত তোমাকে এখন ভালো একটা ছেলে দেখে বিয়ে দেওয়া। খুলতুবা আম্মুকিকে বলছে, মন খারাপ করিস না, আপুর মতো তুইও তো 1 মাস পর আসতে পারবি। ভাবছি আপুর মতোই তরে পাশের এলাকায় কোন এক ছেলের সাথে বিয়ে দিয়ে দিব, তাহলে এক দৌড়ে আসবি, আর এক দৌড়ে শ্বশুরবাড়ি চলে যাবি, বড় আপুর মতোই। তুবা লজ্জা পেয়ে ভিতরে চলে গেল। কিচেন থেকে বের হতে হতে বললাম, তুবার বিয়েটা দিয়ে একটা দায়িত্ব কমাতে পারলেই হলো। পিছন থেকে আম্মু বলল, হু বাবা, মেয়েটা যে কবে বড় হয়ে গেল কিছুই বুঝলাম না। বিকালে বিছানার উপর পা দুলিয়ে গেম খেলছি, হঠাৎ আপু বাহির থেকে বলল, লাদেন পত্রপক্ষ তো চলে আসছে, তুই এখনো রুমে কি করিস? আপুর কথা শুনে রুম থেকে বের হয়ে আপুকে উদ্দেশ্য করে বললাম, কই পাত্রপক্ষ চলে আসছে দেখতেছি না তো। আরে গাধা, ঘরের ভিতরে বসে না থেকে বাহিরে গিয়ে দেখ, ওরা হয়তো দাঁড়িয়ে আছে। আপুর কথা শুনে তাড়াতাড়ি বের হলাম। বাহিরে গিয়ে দেখি ওরা সত্যি সত্যি দাঁড়িয়ে আছে। তবে সবচেয়ে নুকতা একার বেশি অভাব হয়ে গেছে মিমের হাজবেন্ডকে এখানে দেখে। শালা এখানে কি করে? দেখতে তো একদম নিপাপ লাগে। আর ওর ভিতরে, বিশ্বাস কর ভাই, তরে যদি একবার আমি হাতের কাছে পাই না, ছাড়ব না, কাঁচা চিবিয়ে খাবো। এর মাঝ এক আর মিম বলে উঠল, কিরে লাদেন, আমরা কি এখনো ও বাহিরে দাঁড়িয়ে থাকবো নাকি বাসার ভিতরে নিয়ে যাবি? আরে ধুর, তুই কি বলিস মিম? আর বাহিরে দাঁড়িয়ে না থেকে এখন তাড়াতাড়ি ভিতরে চল। মিমের হাজবেন্ড আমার গায়ে হক হাকার তো দিয়ে বলল, কি শালা বাবু, সেই দিনের মতো কি আজকে আবার লাল পানি খাওয়া হবে? আমি চোখ ঘুরিয়ে মিমের হাজবেন্ডকে বললাম, আপনি মিয়া মানুষ ভালো না, এটা যে অন্য কিছু আমাকে আগে বলতেন তাহলে আমি আর খেতাম না। ইস, আর একটুর জন্য আমার সব মান ইজ্জত চলে যেতে। থাক, এখন এসব কথা বাদ দেন, যান ভিতরে গিয়ে কথা বলুন। মিমকে পিছন থেকে ডেকে বললাম, মিম তুই একটু দাঁড়াতো, তোর সাথে আমার কিছু কথা আছে। সবাই ভিতরে চলে গেল। আমি মিমক এক আর প্রশ্ন করলাম, ছেলে তোর হাজবেন্ডের কি হয় রে? কেন, তুই বুঝি জানিস না?
জানি না দেখেই তো তরে বললাম। এখন এত কথা বলিস না তো, তাড়াতাড়ি বল পত্র তোর হাজবেন্ডের কি হয়? কি আর হবে, ছেলে ওনার ভাতিজা। আর আমি আছি বলে এই ছেলেকে এখানে নিয়ে আসলাম তোর বোনকে দেখাতে। তোর কাছে তো আর আমার বিয়ে হলো না, তাই দেখি যদি তোর সাথে অন্য কোনো ভাবে একটা সম্পর্ক তৈরি করা যায়, এজন্য এই প্ল্যান। আমি আর কিছু মিমকে বললাম না। মোয়া চুপচাপ এসব কথাগুলো বলে ভিতরে চলে গেল। অনেকক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে চিন্তা করছি, আমি থাকতে কিছুতেই তুবাকে এই ছেলের সাথে বিয়ে হতে দিব না। দরজা ঠেলে ভিতরে গিয়ে দেখি তুবা কলর শাড়ি পরে একটা চেয়ারে বসে আছে। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কি হয় এখানে। ছেলের নাকি মেয়েকে পছন্দ হয়েছে। আমার মা আর বড় বোনের ছেলে পছন্দ। আর পছন্দ না হবার কি আছে, ছেলের টাকা পয়সা কোন কিছুতেই অভাব নাই। আবার ছেল এক আর বডি দেখে বোঝা যাচ্ছে প্রতিদিন জিম করে। ছেলের বাবা আমার মা কে প্রশ্ন করলো, আমাদেরও আপনার মেয়েকে পছন্দ হয়েছে, আর আমার ছেলেকেও আপনাদের পছন্দ হয়েছে। সব যেহেতু ঠিক, তাহলে আর পিছিয়ে থেকে লাভ আছে? বিয়ের কথা বলেই ফেলি, কি বলেন? আমার আম্মু আবার সরল মনে বলে উঠলাম, বলে ফেলি মানে বিয়ের কথা? আমি তো চাই সামনে শুক্রবারে। এর মাঝে আমি আম্মুকে থামিয়ে বললাম, আম্মু আমাকে একটু কথা বলতে দিবে নাকি সবকিছু তোমরাই বলবে? মিম আমার দিকে তাকিয়ে বলল, তুই আর কি বলবি, আমার সব জানা আছে। এই কথাই তো বলবি, এটা আমার আপন ছোট বোনের মতো, ওকে যেন কখনো ও কষ্টে না দেখি, ও যেন সুখে থাকে। আরে এসব তরও বলতে হবে কেন? আমি তো তরও ছোট বেলার ফ্রেন্ড, আমাকে বিশ্বাস করতে পারিস না? আমি থাকতে ওর কিছু হবে বলে তরও মনে হয়? মিম আমি এই কথা বলিনি, কিন্তু আমাদের একটু সময় দে, আমরা একটু ভেবেচিন্তে দেখি। আপু আমাকে ধমক দিয়ে বলল, এত কথা বলিস কেন? আর তাছাড়া ছেলের ভিতরে কি এমন কম আছে? আপনারা আমার ভাইয়ের কথায় কিছু মনে করবেন না, ওর মাথায় একটু সমস্যা আছে। আপুর কথা শুনে মেজাজ আমার গরম হয়ে গেল। ওদের সামনে তো এমন কিছুই বলতে পারি না। আর যে আপু আমাকে পাগল বানিয়ে দিল। মিমকে ইশারা করে বললাম, একটু সময় দে আমাকে প্লিজ। মিম আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল, আচ্ছা লাদেন, তাহলে তোর কথাই রইল। তোরা সবাই মিলেমিশে পরামর্শ করে পরে যান। কেমন? আর এটা মাথায় রাখিস, এত বড় ঘর থেকে সম্বন্ধ এসেছে শুধু আমার জন্য। তুই আমার ফ্রেন্ড, এজন্য জাস্ট একটু দায়িত্ব পালন করলাম, আর বাকিটা তোদের সিদ্ধান্তের উপর। আচ্ছা তাহলে আজকে আমরা গেলাম, আসি। মিম তরফ একার অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা চিন্তা করবেন না, আমি ফোন করে অবশ্যই জানিয়ে দিব আপনাদের। ছেলের বাবা আমার মাথায় হাত দিয়ে বলল, এই না হলে ভাই তো ভাইয়ের দায়িত্ব পালন করবেই, তবে আমার ছেলে এতটাও খারাপ না, তুমি চাইলে খোঁজ খবর নিয়ে দেখতে পারো। আসি, এটা বলেই ওনারা চলে গেলেন। আপু উঠেই ঠাস করে আমার গালে একটা চড় দিয়ে বলল, এটা তুই কি করলি? কত কষ্ট করে মিমকে বলে এই সম্বন্ধ আমি নিয়ে আসলাম, নইলে এত বড় ঘর থেকে ওরা কি আসতো বলে তোর মনে হয়? আর তুই ওদের কি করলি, ঘুরিয়ে দিলি? আপুর দিকে তাকিয়ে বললাম, তোর এখন বিয়ে হয়ে গেছে, তুই এখন পরের বাড়ির মেয়ে, এখান থেকে চলে যা। মেজাজ আমার এমনই গরম, কখন যে কি করি আমি নিজেও জানি না। সাথে সাথে আম্মু আমার গালে ঠাস ঠাস করে দুইটা চড় দিয়ে বলল, ও তোর বড় বোন হয়? কি সব কথা বলছিস তুই? ওপরের ঘরের মেয়ে মানে? তাহলে তুই কি হে? আম্মুর কথায় আমি আর কিছু বললাম না, সরাসর ফ্রস্য ইকার আমি আমার রুমে চলে গেলাম। আচ্ছা তুবা কি আমার বোন না? আমাকে একটু জিজ্ঞেস করার দরকার ছিল না যে তোর ছেলেকে পছন্দ হয়েছে কিনা? আর আমার আম্মুজান ওনার বড় মেয়েকে নিয়ে পড়ে আছে, আমি এই পরিবারের মনে হয় কিছু না। এর মাঝের রুমে তুবা এসে বলল, ভাইয়া তোমার মন খারাপ? আরে তুবা তুই আই। তুবা এসে আমার পাশে বসে বলল, সরি ভাইয়া। সরি কেন? আমার জন্য খালাম্নি তোমাকে চড় দিয়েছে। থাক বাদ দে বোন। আচ্ছা বলতো, ছেলে কি তোর পছন্দ হয়েছে? আমার কি পছন্দ আর অপছন্দ? তোমরা এত কষ্ট করে আমাকে লালন পালন করছো, তোমরা আমাকে যার সাথে বিয়ে দিবে আমি তার কাছেই বিয়ে বসবো, তবে তোমার অনুমতি ছাড়া নয়। সবাইকে খুশি করে তারপর একটা কথা বলল তুবা, বল ভাইয়া, আমি এই 3 দিন কোথায় ছিলাম জানিস? কোথায় ভাইয়া? তুবাকে এক এক করে সব বললাম, শুধু রিয়ার কথা বললাম না। তুবা সব শুনে কান্না করে দিয়ে আমাকে জড়িয়ে ধরে লল ভাইয়া, তুমি বেঁচে ফিরে আসছো এটাই অনেক। যদি সত্যি সত্যি ওরা তোমার সাথে কিছু করে ফেলতো, আমি এত সহজে মরব না রে বোন। ওই শালাকে তো আমি কিছুতেই ছাড়ব না। আর এখন তো বুঝলি আমি কেন এই বিয়েতে রাজি না। ভাইয়া তুমি বলবে আর না বলবে কি, আমি এমন ছেলের কাছে জীবনেরও বিয়ে বসবো না। ওদের মনে কোন মায়া দয়া নাই, ওদের ব্যবসায় এটা মানুষের জীবন নিয়ে খেলা। দেখিস আমি অনেক ভালো কোন ছেলের সাথে তোর বিয়ে দিব, তুই কোন চিন্তা করিস না।
তুই আমার একমাত্র ছোট বোন, যা এখন গিয়ে মাথা ঠান্ডা করে ঘুমিয়ে পড়। আমি সবকিছু দেখে নিচ্ছি। এর মাঝের বড় আপু রুমে ঢুকলো, আমার দিকে অপরাধী চোখে তাকিয়ে আছে। এটা দেখে আমার একটু খারাপ লাগলো। জিজ্ঞাসা করলাম, কিছু বলবি কি আপু? আপু আমাকে জড়িয়ে ধরে বলল, তোর সাথে এত কিছু হয়ে গেল আর আমাদের একবার বললি না। বললে কি হতো? তোরা সমাধান করতে পারতি। কোন কিছু না শুনে তো বিয়েতে রাজি ছিলি, তবে জানা বিয়ে দিয়ে তোমার জীবনকে নষ্ট কর। আপু ফোনটা হাতে নিয়ে বলল, দেখ আমি ওই শালাকে কি বলি। আমি আপুর হাত ধরে বললাম, ওদের সাথে তোর এত কিছু বলতে হবে না। বলা যায় না কখন কি করে বসে থাকে। ফোন করলে বলবি আসলে আকার ছোট বোনের সাথে একজনের সম্পর্ক ছিল, আমরা তার সাথে বিয়ে দিব ঠিক করেছি। মনে বিষয়টা যেন খুব সাধারণ হয় তেমন, ওরা যেন কিছুই বুঝতে না পারে। কিছুক্ষণ আপুর সাথে কথা বলার পর ঘুমিয়ে গেলাম। বিকালে ঘুমিয়ে একার আছি তখন তুবা এসে বলল, ভাইয়া মিম আপু তোমাকে ডাকছে। আপুর সাথে নাকি তোমার ঘুরতে যাওয়ার কথা ছিল, এজন্য দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি তুমি রেডি হয়ে বের হতে বলছে। এই বলে তুবা রুমে বসে আছে। তুবার কথা শুনে আমি শোয়া থেকে উঠে ওয়াশরুমে ঢুকে গেলাম। ফ্রেশ হয়ে ফিরে এসে দেখি তুবা মন খারাপ করে আমার রুমে বসে আছে। কিরে তুবা, তোর আবার কি হয়েছে? তুই কথা বলবি না আমার সাথে? ওমা, আমার ছোট বোন হঠাৎ এত রেগে গেল কেন? রাগব না তো কি করবো হে, বাহিরের এক মেয়েকে নিয়ে ঘোরা যায় না, আর আমরা পর হয়ে গেলাম। একদিন তো আমাকে নিয়ে কোথাও গেলি না। ও তাহলে এই বিষয়ে বোন, ঠিক আছে যা, আমি ঢাকা যাওয়ার আগে একদিন তোকে আর আপুকে নিয়ে কোথাও থেকে ঘুরে আসবো, ঠিক আছে? মনে থাকবে তো? তুই তো আবার সবকিছু ভুলে যাস। না বোন, এখন আর কিছুই ভুলবো না, তুই চিন্তা করিস না। আমি গেলাম। রুম থেকে বের হতেই দেখি আম্মু আমার দিকে অগ্নি চোখ তাকিয়ে আছে। কই আমার রাগ করার কথা, আর রাগ দেখাচ্ছেন উনি। কি এক কপাল রে ভাই আমার। আম্মুর রাগ দেখে আমার খুব ভয় হচ্ছে। দাঁড়িয়ে সামন থেকে আপু ইশারা করে বলল, তাড়াতাড়ি এখান থেকে চলে যা, নইলে আম্মু তোর অবস্থা খারাপ করে দিবে। দিলাম এক দৌড়। পিছন থেকে আম্মু বলল, পালিয়ে যাবি কোথায়, আমিও দেখব। বাহিরে এসে দেখি মিম নীল শাড়ি, চোখে কালো চশমা, ঠোঁটের উপর হালকা লিপস্টিক, চুল্লি হালকা করে স্টাইল করে আসছে। আর শরীরের রানটা একবারে মাতাল করার মতো অবস্থা করে দিচ্ছে। মিম আমার দিকে তাকিয়ে বলল, কি রে, ঘর থেকে এভাবে দৌড়ে আসলি কেন? আর আমার দিকে এভাবে হা করে তাকিয়ে আসতেই বা কেন? প্রথম প্রশ্নের উত্তর হলো আম্মুর দৌড়ানি খেয়ে এখানে আসলাম। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো তরে দেখে হা করে তাকিয়ে আছে। তরে দেখে তোর উপর আবার দ্বিতীয়বারের মতো ত্রাস খেলাম। কেমন জানি তরে দেখে আমার পাগল পাগল অবস্থা হয়ে গেছে। এটা ভুলে যাবেন না স্যার, আমার কিন্তু হাজবেন্ড আছে। হাজবেন্ড আছে তো কি হয়েছে, তুই চাইলে আমি আবার লাদেন প্লিজ। থাক ম্যাডাম, আপনার আর ভাব দেখাতে হবে না, আমি তো এমনই তোর সাথে মজা করলাম। এই রিক্সা এখানে আসো। একটা রিক্সা নিয়ে সামনের দিকে যাচ্ছি। মিম, লাদেন বল, অনেক দিন পর দুইজন একসাথে হলাম, তাই না? করে আজকে আমার খুব ভালো লাগছে। আমারও। তোরও না হাজবেন্ড আসছিল আজকে? তাহলে আবার তুই আমার সাথে ঘুরতে বের হলি কি করে? তোরও হাজবেন্ড কি তোরে বের হতে দিয়েছে? আরে ওর কথা বলিস না, ও এসে কি একটুও থাকতে চাই? সারাদিন শুধু কাজ নিয়ে পড়ে থাকে। তাহলে তোর স্বামী তোরে সময় দেয় কখন? লাদেন, পারিবারিক বিষয় নিয়ে কোন কথা বলবি না, এটা তোর কাছে আমার একটা অনুরোধ রইল। আচ্ছা সরি মিম, আর বলবো না, আমি তো তোর ভালোর জন্যই। লাদেন, আমি আর কিছু বললাম না। মিম আগের থেকে অনেক চালাক হয়ে গেছে, বুঝে গেছি। দুই আকার টিকিট কেটে পার্কের ভিতরে ঢুকলাম। দুইজনে গিয়ে একটা বেঞ্চের উপর বসলাম। হঠাৎ মিম প্রশ্ন করলো, এখানে করা আসে জানিস লাদেন? কারা আর আসবে, হয়তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, নইলে স্বামী স্ত্রী। আর আমরা? আরে পাগলি, আমরা তো ফ্রেন্ড। আমরা তো এখানে আড্ডা দিতে এলাম। আর মিম তোরে যেই কতটা এখানো ও বলা হয় নাই। তো বল, তোরও হাজবেন্ড কিসের ব্যবসা করে বললি না তো? মিম কিছুক্ষণ আমার দিকে তাকালো, তবে আমি এটা যে গেলাম মিম হয়তো আমার এই কথাটা শুনে একটু ভয় পেয়েছে। একটু হলেও আন্দাজ করতে পারছি আমি মিম ওর স্বামীর বিষয়ে কিছুটা হলেও জানে দাঁড়ি, কিন্তু ও বলবে না। হয়তো ওর হাজবেন্ড ওকে ট্রেড দিয়েছে। কিরে মিম, আমার কথা শুনে ভয় ফেলি নাকি? মিম একটু ঘাবড়ে গিয়ে বলল, না না, ভয় পাবো কেন? আসলেই আমার স্বামী কিসের ব্যবসা করে আমি কখনো তা জানতে চাইনি। তবে তুই যেহেতু বললি, আমি ওকে বলে দেখব নে ও কিসের ব্যবসা করে। আমি প্রশ্ন উকারছে গেছি। মিম আমাকে এই সম্পর্কে কোন কিছুই বলবে না, আমাকেই সবকিছু খুঁজে বের করতে হবে। তাই এসব প্রশ্ন আর করলাম না।
অনেকক্ষণ চুপচাপ থাকার পর আস্তে করে মিম আমার হাতটা ধরে একটা কিস করে বলল, মনে আছে লাদেন ছোটবেলায় আমাদের প্রেমের কথা? মিমের এই কথা শুনে আমার আম্মুর বলা কথাগুলো মনে পড়ে গেল। ওর থেকে হাতটা ছাড়িয়ে বললাম, তুই আর আমার সাথে কথা বলবি না শালি। 1 নম্বর মিথ্যাবাদী তুই। কিভাবে পারলি আমার সাথে বেইমানি করতে? এটা তুই করতে পারলি? যদি আমি এলাকায় থাকতাম তাহলে হয়তো আমি তরে হারিয়ে। মিম আমার মুখে হাত ধরে বলল, অনেক কথা বলে ফেলছো তো তুই ভাই, আর কিছু বলিস না। এখন আমি তোর সাথে কি এমন চিট করছি সেটা তো আগে বলবি নাকি? এখন তুই তোর পথে, আমি আমার পথে, এজন্য বলা যায়। তবে তুই যে গোপনে গোপনে আমার সাথে এটা করবি আমি কখনো ভাবতেও পারি নাই। আমি তোরে ছোটবেলায় অনেক ভালো পেতাম, তোর মতো খেয়াল আমাকে আর কেউ করতো না। কিন্তু তুই এখন আমার হাতে মায়ের খেয়ে চাস। ফাউল প্যাচ না পেঁচিয়ে আগে বলকে আমার নামে কি বলছে, যার কারণে তুই আমার উপর রেগে গেলি। আমি আম্মুর বলার কথাগুলো মিমকে এক নাগারে বললাম। শেষে বললাম, আমিও আম্মুর কথা বিশ্বাস করি জানিস মিম। আর কেন বিশ্বাস করেছি তার কারণ একটাই, আম্মু তোর সাথে কোন ছেলেকে প্রেম করতে দেখার পর আম্মু আর তরে দেখতে পারে না। প্রথম ভাবতাম আম্মু তরে দেখে কেন রেগে যায়, কিন্তু সেই দিন সকল তথ্য নিলাম আম্মু থেকে। আর এটা ভেবেও আমারও অনেক মন খারাপ হয়েছে, তুই কেমনে এটা করলি। তবে তোর কাছে আমার এখন একটাই অনুরোধ, আমার কাছে এখন আর মিথ্যা কথা বলিস না। মিম আমার কথা শুনে কিছুক্ষণ চুপচাপ বসে থাক, হালকার কল, তারপর আমার দিকে একটু কান্নার নজরে তাকিয়ে বলল, সত্যি লাদেন তোর আম্মুর কথাই ঠিক। তবে বিশ্বাস কর আমি সত্যি তরে অনেক ভালোবাসতাম। তবে আমি ওই ছেলের কাছ থেকে তোর টাকা নিতাম, মুরগি হিসাবে ওকে রাখতাম, শুধু ব্যবহার করতাম মাত্র, আর কিছু না। বিশ্বাস কর। থাক মিম, এখন আর মিথ্যা কথা বলতে হবে না। এসব এখন বললে আর কি হবে, বাদ দে। আচমকা মিম আমার হাত ধরে আমার হাতের উপর চুমু রেখে বলল, এখনো আমি তরে অনেক ভালোবাসি, তুই বিশ্বাস কর। আর যদি বিশ্বাস না করিস আমাকে একবার বলে দেখ, তুই যা বলবি আমি তাই করব। যদি বলিস তোর সাথে এখন এই মুহূর্তে বিছানায়। মিম তরে আগে বলছি কি না মনে নাই, তবে এখন আবার নতুন করে বলছি, এই প্রক্রিয়ার কারণে আমার বউকে আমি ছেড়ে দিয়েছি। আর এখন যদি তুই এসব কথা বলিস তাহলে হয়তো, দেখ লাদেন আমাকে খারাপ মনে করিস না, আমি শুধু তোর ভালোবাসা প্রমাণ করার জন্য এসব করছি, তুই বিশ্বাস কর। মিম আমাদের এখন চলে যাওয়ার উচিত, এতটা গভীরে আমাদের যাওয়া ঠিক না। তবে তুই হয়তো এখন আমার ফ্রেন্ড, যদি কোন দিন শুনি আমার বউয়ের মতোই তুইও পরকীয়া প্রেমে জড়িত, সেই দিনের তোর সাথে আমার সব বন্ধুত্ব শেষ তারিখ। শুধু শেষই করব না, তোর অবস্থাও কিন্তু অনেক খারাপ করে দিব। একটা বিষয় মাথায় রাখবি, পরকীয়া প্রেমে যারা করে ওরা কোন ভালো মায়ের সন্তান হতে পারে না। তুই আর 10 বা 4-5 মায়ের সন্তান যারা, ওরা নিজেও জানে না ওদের বাবা মাকে, ওরাই এসব কাজ করে আর সমাজটাকে নষ্ট করে। আমি আমার বউকে কেটে টুকরো টুকরো করতাম, শুধু ওর পেটে বাচ্চা ছিল বলে কিছু করি নাই। তবে এত সহজে ছেড়ে ও দিব না দাঁড়ি, ওকে আমার দেখার আছে, এখনো ও ডিভোর্স দেই নাই। মিম আমার কাঁধে মাথা রেখে শুয়ে বলল, আমাকে এতটাও খারাপ মনে করিস না, আর আমাকে দিয়ে এসব কখনোই হবে না, এটা তুই নিশ্চিত থাকতে পারিস। আমি দাঁড়িয়ে বললাম, তোর সাথে আমার এখানে আসাটা ঠিক হয় নাই, তুই এখন কারো একজনের আমানত, শুধু ফ্রেন্ড হিসাবে শেষবারের মতোই আসলাম কিছু কথার উত্তর জানতে, কিন্তু তুই বললি না। শেষে একটা কথা বলি মিম, আপন মানুষ যেন দেখিস আপনকেই কেটে না পেলে, যাদের মনের ভিতরে কোন মায়া দয়ানো একারই বলা তো যায় না, যখন মাথায় রক্ত উঠে যায় তখন সে হয়তো তার কাছের কাউকেও কেটে ফেলতে একটু হাত কাঁপবে না। টাকা থাকলে সব হয় না রে মিম, সুখটাই আসল। আমি এখন সব ছেড়ে একটু সুখ খুঁজছি, দেখি কারো কাছে একটু সুখ পাওয়া যায় কিনা। তবে এটা যদি টাকা দিয়ে কিনা যেত না, যত টাকা লাগে আমি কিনতাম, বাট আফসোস এই জিনিসটা খুঁজে বের করতে হয়। আমিও আজ থেকে হয়তো এই ঠিকানা খুঁজে বেরাব। আর তুই এমন একজন মানুষ মিম, মরণকে সাথে নিয়ে শুয়ে থাকিস, আর কিছু বলবো না, তবে এটাই বললো তুই ভালো থাকিস। আমার কথাগুলো শুনে মিম মুখে কাপড় দিয়ে কান্না করছে। মিম হয়তো একটু হলেও আন্দাজ করতে পারছে আমি সবকিছু জেনে গেছি। কিছুক্ষণ কান্না করার পর মিম দাঁড়িয়ে বলল, লাদেন আমি তরে শেষবারের মতো একটু জড়িয়ে ধরতে পারি না রে মিম, তোর সাথে এখন আমার অনেক দূরত্ব বেড়ে গেছে, সেটাকে কখনো কাছে টানবি না। কালকে হয়তো আমি ঢাকায় চলে যাব, আসি রে, ভালো থাকিস। শুধু একটাই প্রশ্ন তোর কাছে, তুই এসব কিভাবে জেনে গেলি? জানি না কিভাবে সব জেনে গেলাম, তবে এই মরণ খেলায় আমিও ঢুকে গেছিলাম। বেঁচে ফিরে আসছি নিজের বুদ্ধির জোর দিয়ে, যদি আপনজনকে ভালো করতে না পার
রিস নিচে মরে যা, নইলে ওকে মেরে তুই জেলে চলে যা। আমি মনে করি এটাই তোর জন্য বেটার অফার। টাকা দিয়ে কাল কেটে কুমির ঘরে নিয়ে আসবি। তবে এটা কিভাবে মারবি সেটা একমাত্র তুই নিজেই ভালো জানিস। হয়তো এই পথ তোর কাছে খোলা আছে। আসি রে, আমাকে নিয়ে যা। তুই বলছি না, তোর সাথে এখন আমার অনেক দূরত্ব বেড়ে গেছে। মায়া বাড়িয়ে আর কোন লাভ আছে? লাদেন 1 মিনিট সময় তো হবে, তোর সাথে একটু কথা বলবো। আমি আবার দাঁড়িয়ে বললাম, হু বল। কখনো যদি আমি জেলে চলে যাই, জেল থেকে বের হবার পর আমাকে বিয়ে করবি? এই কথাটা বলে মিম আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে, দেখে খুব মায়া লাগলো। আমি মিমের মাথায় হাত দিয়ে বললাম, সত্যি তুই অনেক ভালো একটা মেয়ে। তবে মাঝে মধ্যে আমাদের সাথে এমন কিছু হয়ে যায় আমরা নিজেরাও কিছু বলতে পারি না। তবে এমন কিছু কখনোই হবে না। যারা মানুষের জীবন নিয়ে খেলা করে তাদের চোখ একটা থাকে না, অনেকগুলো চোখ থাকে ওদের। কখনো এমন করতে যাবি না, নইলে নিজের বিপদ নিজেই ডেকে আনবি। মনে করবি কপালে যা আছে তাই হবে। খুব শীঘ্রই এসব থেকে মুক্তি পাবি দাঁড়ি। শুধু আমার জন্য একটু দোয়া করিস। তবে যদি তুই জেলে চলে যাস আমার কাছে ফিরে আসলে আমি হয়তো তরে কখনোই গ্রহণ করব না। কারণ কি জানিস, এখন আমি আর প্রিয়জনদের বিশ্বাস করি না। সবাই শুধু ধোঁকা দেয়। তুই বলছি না তরে, আমি টাকা ছেড়ে এখন সুখের আশায় বাসা থেকে বের হয়েছি। সুখ যে কোথায় আছে এটা আমি দেখে নিব। তুই নিজেকে আবার ভালো করে তৈরি করে নে, তাহলেই হবে। মিম হতাশ হয়ে বলল, আমি কিভাবে আমার হাজবেন্ডের সবকিছু জানতে চাইছি না। আরেকদিন যদি দেখা হয় তাহলে জেনে নিব। হঠাৎ করে আমার এমন মনে হলো আমাদের দুইজনকে কেউ ভিডিও করছে। একটা পিক তোলার আওয়াজ পেলাম, আশেপাশে তাকিয়ে দেখে কেউ নাই। কিন্তু আমার এমনটা মনে হলো কেন? না, অনেক সময় হয়ে গেছে। আমাকে তাড়াতাড়ি আগে এখান থেকে বের হতে হবে। মিমকে রেখে পিছনে ফিরে হাঁটা শুরু করলাম। মিম পিছন থেকে দৌড়ে আস্তে আস্তে বলল, দাঁড়া লাদেন, আমাকে নিয়ে যা তোর সাথে করে। আমি হাঁটতে হাঁটতে জোরে বললাম, মিম এখানে দাঁড়িয়ে যা, তুই তোর মতোই চলে যা। আমাদের কেউ ফলো করছে পিছন থেকে। তাড়াতাড়ি কিছু হবার আগেই এখান থেকে চলে যা। মিম আর আমাকে ডাক দিন না। আমিও আর পিছনে না তাকিয়ে চলে যাচ্ছি। কিছুটা সামনে যেতে আবার একটা মাইক্রো আমার সামনে এসে দাঁড়ালো। আমি আগেই থেকে প্ল্যান করে রাখছি, যদি আবার ওরা আমার সামনে আসে না, সাথে পুলিলাকে লোকেশন দিয়ে রাখবো। আর একজনকে আমি এই কথা বলেও রাখছি, চীনা পরিচিত এক ভাই ছিল আমার পুলিশ, যেই ফোনটা বের করে কল দিব অমনেই মাইক্রোর ভিতর থেকে একটা মেয়ে বেরিয়ে আসল। আর মেয়েটা যখনই আমার